নুরুল হক নূর, আপনার কাছে একটু আসি। আপনাকে মন্ত্রী হওয়ার পর প্রথম আপনাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি, সেই জন্য আপনাকে অভিনন্দন। সেই অনুভূতির কথা একটু জানতে চাইবো। পটুয়াখালীর গলাচিপার চর বিশ্বাসের মধ্যবিত্ত পরিবারের এক সন্তান, তিনি এখন একেবারে হয়ে গেছেন মন্ত্রী পর্যায়ের একজন। এই যে যাত্রাটা, এই যে অনুভূতিটা, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আপনাদেরকেও ধন্যবাদ। আগে যখন আন্দোলন সংগ্রাম করেছি, ফ্রি সময় ছিল, তখন বিভিন্ন টেলিভিশনে কথা বলা যেত। আর এখন আসলে যে দায়িত্বের মধ্যে আছি, দেখা যায় টাইমের বাইরেও কাজ করতে হয়। আর আমরা যেহেতু একেবারে বলা চলে রাজনীতির মাঠের মানুষ, মানুষের সাথে সম্পৃক্ততা বেশি, ছোটোখাটো সমস্যা। এবং আমার মন্ত্রণালয়ে দেখা যায় যেগুলো আমার ইস্যু না, আমার মন্ত্রণালয়ের শিক্ষকদের আপনার ওই অবসর কল্যাণের আপনার অফিস আছে, ওইখানে ওনারা অনেক বছর ধরে টাকা পায় না, অনেকে আমার কাছে আসে। তারপরে অন্য বিশেষ করে সচিবালয়ে ঢুকতে তো ওটিপি লাগে। আর আমার মন্ত্রণালয় তো বাইরে, সচিবালয়ের বাইরে, যেখানে সবাই ফ্রি অ্যাক্সেস। তো দেখা যায় অনেক, এবং সারা দেশের অনেকে বিভিন্ন ইস্যুতে আসে, এবং বাংলাদেশের যেটা ট্রেন্ড, যে কোনো কাগজপত্রে একটু সুপারিশ। সো আমি চিন্তা করি আমার সুপারিশ যদি কারো কাজ হয়, সুপারিশ করে দেই, ফোন দিয়ে দেই। সেই দিক থেকে একটা ভালো অনুভূতি যে বিভিন্ন মানুষ আসতেছে এবং কিছুটা হলে তাদেরকে এন্টারটেইন করার সুযোগ পাচ্ছি। আর আমি বলতে গেলে মধ্যবিত্ত না, আমার পরিবার নিম্নবিত্ত, হ্যাঁ, একেবারে পুর না, তার চেয়ে একটু আপডেটেড, বাট মধ্যবিত্তের ক্যাটাগরিতে না। তো সেই জায়গা থেকে এটা নিঃসন্দেহে এটাও একটা স্বস্তির যে বাবা মা কষ্ট করে একটা স্বপ্ন নিয়ে পড়িয়েছিল, এবং আমার ফ্যামিলির, আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এবং আমার গ্রাম থেকেও ওইভাবে খুব উল্লেখযোগ্য সংখ্যক না, আমি এক্স্যাক্টলি জানি না, তবে আই থিঙ্ক সর্বোচ্চ 4-5 জন হতে পারে। সো ওর মধ্যে একজন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছিল, ডাকসু নির্বাচন। সেই নির্বাচনে ভিপি হয়েছি, এবং বাংলাদেশের অত্যন্ত একটি কর্তৃত্ববাদ এবং ইতিহাসের সবচেয়ে জঘন্যতম শাসন ছিল, সেই আমলে তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ছাত্রদের মধ্যে একটা প্রতিবাদী বীজ বপন করতে পেরেছিলাম, যার ফলে 2018 সালের সেই কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এবং যার মধ্যে দিয়ে একটা প্রতিবাদী প্রজন্ম, এবং যারা ওই কোটা সংস্কার থেকেই যে রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুলেছিল, এবং সেটা 24-এর গণ অভ্যুত্থানে সেটার একটা সফল পরিসমাপ্তি ঘটিয়েছে। এবং যার ফলে আজকে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের পরিবর্তন, রাজনীতির পরিবর্তন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো সেখান থেকে এই অল্প বয়সের রাজনৈতিক সফলতার দিক থেকে ছাত্র আন্দোলনের একজন সাধারণ কর্মী বা ছাত্র নেতা থেকে ডাকসুর ভিপি, সেখান থেকে একটি রাজনৈতিক দলও গঠন করেছি, সেখান থেকে প্রথমবার মতো সংসদ সদস্য হওয়া, এবং একেবারেই জনগণের জন্য সরাসরি কাজ করার মতো একটা মন্ত্রণালয় আছি। এই দিক থেকে ভালো লাগা আছে, তবে একটা ভয়ের এবং একটা মানসিক প্রেশারে থাকে আসলে সবসময়। কারণ হচ্ছে যে মানুষের যে প্রত্যাশা আমাদের প্রতি, ধরেন মনে করে যে আমি প্রবাসী মন্ত্রণালয়ে আছি, প্রবাসীদের কোনো সমস্যা থাকবে না, সব লাইক জাদুর কাঠির মতো টাচ করবো, সব সমাধান হয়ে যাবে। কিন্তু আমি এখানে ঢুকে দেখেছি যে এই মন্ত্রণালয়ের নাম প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান, কিন্তু প্রবাসীদের অনেক সমস্যা কিংবা অনেক কাজ সরাসরি এই মন্ত্রণালয় ডিল করে না। যেমন ধরেন বাইরের মিশন যারা সেবা দিয়ে থাকে প্রবাসীদের, এটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় কন্ট্রোল, এবং তাদের বস বা রিপোর্টিং তারা ওখানে করে। কাজে আমার চেয়ে কিন্তু তাদের নিয়ন্ত্রণ বা অ্যাক্সেস বেশি। আবার বেশিরভাগ মানুষের সমস্যা হয়, বিশেষ করে এখন আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট এনআইডি নিয়ে, এনআইডিটা থেকে নির্বাচন কমিশন, আবার আপনার পাসপোর্টটা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। না, আপনার মন্ত্রণালয়কে তাহলে সবকিছুর সাথেই কানেকশন একটা মেইনটেইন করতে হচ্ছে। হ্যাঁ, আমাদের ওই কানেকশনটা মেইনটেইন করতে হচ্ছে, এবং আমাদের এখানে একটা শক্তিশালী টিম আছে, একজন ফুল মন্ত্রী, আমি প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী একজন বিশেষ সহকারী, তারপর সচিবটা আছেন, বয়েসেল যেটা সরকারি রিক্রুটিং এজেন্সি, সেখানে একজন এমডি, সেও পলিটিক্যাল লোক, একটা হাই লেভেলের টিম আছে, কাজ হচ্ছে আলাপ আলোচনার মধ্যে। একটু ছোট করে যদি একটু জানতেই চাই, যেহেতু আপনি বললেন যে আপনার মন্ত্রণালয়ের নাম হচ্ছে প্রবাসী কল্যাণ, সেখান থেকে আসলে যারা প্রবাসীরা আছে তারা মনে করে আমাদের সকল কল্যাণ আসলে আপনাদের মাধ্যমেই হবে। নতুন নতুন অনেক কিছু কাজ আপনারা হাতে নিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে প্রবাসী কার্ডের কথা আপনারা বলছেন। সেই প্রবাসী কার্ড আসলে কি সার্ভিসটা দেবে প্রবাসীদের? যেহেতু মানে আমরা 17 বছর বিরোধী রাজনীতি করেছি, এবং বিএনপির বিশেষ করে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা তো দেশ বিদেশে এটা প্রত্যক্ষ করেছেন। নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের এই সমস্যাগুলো দূরী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার ছিল যে প্রবাসীদের একটা প্রবাসী কার্ড দেওয়া হবে, যে যার মাধ্যমে তাদের এই সমস্যাগুলো প্রায়োরিটি বেসিসে সমাধান করা হবে। যেমন ধরেন প্রবাসীরা দেশের বাইরে থাকে, অনেক সময়
আপনার 10-15 দিন একটা ছুটিতে আসে, তার একটা প্রপার্টি নিয়ে সমস্যা, সেই ক্ষেত্রে এই যে আপনার নাম জারি টারি এই সমস্ত সমস্যাগুলো যেন ফার্স্ট ট্র্যাকে সলিউশন করা যায় 7 ডেজে, এটা একটা অগ্রাধিকার তারা পাবে। অনেকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি কিংবা কোনো কারণে দেশের বাইরে থাকে, এখানে তার ফ্যামিলির বাবা মা আছে, তো নিজে থাকলে যেভাবে তাদেরকে একটু টেক কেয়ার করা একটা অসুস্থতা হলে, তো তার অ্যাবসেন্সে এটা একটু জটিল হয়ে যায়। সেক্ষেত্রে হসপিটালগুলোতে সরকারি প্লাস বেসরকারিতে তারা যেন একটা ট্রিটমেন্টের ক্ষেত্রে অগ্রাধিকার পায়। বেসরকারি হসপিটালে বাংলাদেশে তো এটা খুব ব্যয়বহুল একটা চিকিৎসা প্রবাসী ব্যবস্থা। এই একটা কার্ডকে সব ধরনের সেবা আসলে দেবে? হ্যাঁ, এখানে মানে 10টা মোটা দাগে সুবিধা আমরা আইডেন্টিফাই করেছি এই চিকিৎসা সেবা। এয়ারপোর্ট থেকে আপনার পাস এক্সিট করার ক্ষেত্রে কিংবা দেশে এন্ট্রি করার ক্ষেত্রে তাদের জন্য আলাদা একটা ইমিগ্রেশন পয়েন্ট থাকে দূতাবাসগুলোতে। এটা ঠিক যে বাংলাদেশের জনপ্রশাসন কিন্তু প্রো পিপল না। আপনি সাংবাদিক, আপনি ওখানে একটা প্রিভিলেজ পাবেন বিকজ আপনি একজন মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক। কিংবা আমার রাজনৈতিক পরিচয়ের কারণে প্রতিমন্ত্রী হওয়ার আগে আমি এক জায়গায় একটা অ্যাক্সেস পেতাম। আম জনতা, সাধারণ মানুষ কিন্তু সরকারি অফিসে, ইউনো অফিস বলি, সেটা ডিসি অফিস বলি, ওসি বলি, এসপি অফিস বলি, এখানে ওই অ্যাক্সেসটা এতদিন পেত না। ঠিক এমবেসির ক্ষেত্রেও একই বিষয়। সেখানে আমরা চেষ্টা করছি যে কার্ডধারীদের জন্য যেন সেবা নিশ্চিত করতে তারা বাধ্য থাকে। এটার একটা ফলো আপ তো হবে। তো এরকমভাবে আপনার তাদের সবচেয়ে আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এখন তারা 2.5% প্রণোদনা পায়। বাট এই কার্ড যেহেতু ব্যাংকিং পেমেন্ট গেটওয়ে যুক্ত থাকতেছে, সেখানে তারা টাকা পাঠালে তারা একটা 3% প্রণোদনা পাবে। এবং এখানে যেহেতু ওভারঅল একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেক্ষেত্রে তারা চাইলে তার অ্যাকাউন্টে আমাদের যেমন অ্যাপস ব্যবহার করে আমরা যে মানি ট্রানজ্যাকশন করি, সেখানে তাদের ওই এমএফএস মোবাইল ফিনান্সিয়াল যে সিস্টেমগুলো আছে, সেটা নগদ, বিকাশ, রকেট, এই ধরনের সিস্টেমে তারা সরাসরি টাকা পাঠাতে পারবে। চাইলে পরবর্তীতে আমরা অ্যাড করবো যে একজন আপনার তার সাপ্লিমেন্টারি হিসেবে সে যদি এখানে ফ্যামিলির কারো কাছেও কার্ডটা দিয়ে যায়, সেও এখান থেকে ইউজ করতে পারবে। বাট মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা সে খরচ করতে পারবে, একেবারে সব শূন্য করে ফেলতে পারবে না। এবং তারা অনেকে দেখা যায় দেশের বাইরে থাকা অবস্থায় টাকা ধরেন আত্মীয় স্বজনের কাছে জমা রাখে, কিংবা একটা প্রপার্টি কিনে তার নামে কিনে না অন্যজনের নামে কিনে, এই ধরনের প্রতারণার শিকার হয়। সে তার টাকা তার কাছে থাকতেছে, সে একটা ডিপিএস রাখতে পারবে, এই ধরনের তার নিজের কাছে টাকাটা থাকতেছে এবং সেটা একটা মাসিক লভ্যাংশ সে নিয়মিত পাবে। ইনভেস্ট করতে চাইলে সেখানে প্রায়োরিটি পাবে। চালু হতে পারে কবে থেকে এই সুবিধাটা আসলে অ্যাক্টিভ হতে পারে? আমরা মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক প্রোগ্রাম ব্যস্ত থাকেন, ওনার সময় চেয়েছি এই মাসের মধ্যে আমরা লঞ্চ করতে চাই। আমাদের টার্গেট হচ্ছে 27 থেকে 31 এই আপনার অগস্টের মধ্যে এটা লঞ্চ করা। সরকার 6 মাস পূর্তিতে এর মধ্যে। নিশ্চয়ই প্রবাসীরা এই সুযোগগুলো গ্রহণ করতে পারবে, কেননা আমাদের সমস্যা অনেক, আসলে সমাধানটা খুব কম থাকে। জনাব সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে স্বাগত জানাই আরো একবার। প্রথমবার এমপি, তারও একটা শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দেওয়ার জন্য। এবং আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই, প্রথমবার এবং গাজীপুরে সবসময় আসলে গত 17 বছর ধরে আওয়ামী লীগের আধিপত্যটাই সবাই আসলে দেখে এসেছে। জামাতের পক্ষ থেকে এর আগে কি কেউ ছিল সেখানে কাপাসিয়াতে? সম্ভবত ছিল না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নব মনোনীত প্রতিমন্ত্রী, নবনির্বাচিত এমপি। এবং আমি বলবো আন্দোলন সংগ্রাম যখন হয়েছে আমাদেরও খোঁজখবর নেওয়ার কাছে থাকার সুযোগ হয়েছে 2018 থেকে, একেবারে কাছাকাছি থেকে। তো রাজপথের সহযোগী নুরুল হক নুরু ভাইকে, আমি যে আসন থেকে নির্বাচিত হয়েছি গাজীপুর 4, এই আসনটি মূলত স্বাধীনতার পরবর্তী সময়ে এখন পর্যন্ত 54 বছরে 39 বছর ছিল হলো নৌকা মার্কার প্রার্থীরা সেখানে বিজয়ী হয়েছে। আপনার নাম শুনে থাকবেন, তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, সেখানে প্রথম এমপি ছিলেন তিনি, মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, পরবর্তীতে অর্থমন্ত্রী ছিলেন। তারপরে হান্নান শাহ, ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ, তিনি মন্ত্রী ছিলেন, তিনি একবার সেখানে নির্বাচিত হয়েছিলেন। তো এইভাবে মোটামুটি বলা যায় যে জামাত ইসলামী বা ইসলামী ঘরানার নেতৃত্ব সেখানে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করে বের হয়ে আসতে হয়েছে। হ্যাঁ, সেটা তো খুবই স্বাভাবিক, যেহেতু আমাদের অতীত সেই ব্যাকগ্রাউন্ডটা ছিল না, সেই কারণে সেখান থেকে বের হতে হয়েছে। আমি এখন আপনাদের ইন্ট্রোডাকশন বা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, এখন একটু রাজনৈতিক ইস্যুতে চলে আসি। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটু কথা শুরু করতে চাই। আপনাদের 11 দলের জোটের পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদকে আপনারা মনোনীত করেছেন, এবং বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত যদিও পরিষ্কার না, তারপরে সবাই ধরে নিচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পদের জন্য আসলে তারা হয়তো বা সিলেক্ট করে আসবে। একটু জানতে চাই যে কেন আসলে কর্নেল অলি আহমেদ কেন মনে করলেন যে তিনি হচ্ছে মির্জা ফখরুল ইসলামের এগেইনস্টের যোগ্য প্রার্থী হতে পারেন? দেখুন, বাংলাদেশে যে কয়েকটি কারণে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে,
তোর মধ্যে আমি বলবো মানে ওয়ান অফ দ্য মেজর রোল প্লে করেছে হলো রাষ্ট্রপতি। যে সংকটগুলো তৈরি হয়েছে, যে কারণে তত্ত্বাবধায়ক সরকার পুরো ব্যবস্থা, বাংলাদেশের ইতিহাস থেকে বলছেন নাকি না এই বাংলা স্বাধীনতার পর থেকে, আচ্ছা স্বাধীনতার পর থেকে ধরুন বড় ধরনের আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে ম্যাসাকার হয়েছে হলো গত 17 বছর, এবং এই ম্যাসাকারের সূচনা হয়েছে হলো 28শে অক্টোবরে আওয়ামী লীগের লগি বৈঠার হামলার মাধ্যমে যে অরাজকতার সূচনা হয়। এর পরবর্তীতে 22শে জানুয়ারি যে নির্বাচন ছিল সেই নির্বাচন বানচাল হয়, এবং ইয়াজউদ্দিন আহমেদ তিনি বলিষ্ঠ ভূমিকা না রাখতে পারার কারণে তখন জরুরি অবস্থা জারি করে পরিবেশটাকে অন্যদিকে নিয়ে যায়, এবং পরবর্তীতে 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে এই গত সরকার এসেছে। সেখানে আমি বলবো বিএনপি তখন মানে রাষ্ট্রপতি হিসেবে যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ। তিনি রাষ্ট্রপতি হিসেবে যে ভূমিকা রাখার দরকার, আমার মতে, এটা আমার দলীয় বক্তব্য না, একটা রাষ্ট্রপতির মধ্যে যে বলিষ্ঠতা থাকা দরকার সেটা তার কাছ থেকে আমরা দেখি না। তিনি আসলে সে বলিষ্ঠ মানুষ নয়, এটা এর আগে থেকেই তিনি পরিচিত। তিনি একেবারেই আমি বলবো মানে ইন্ট্রোভার্ট টাইপের একজন মানুষ ছিলেন। তিনি ওই যে ওনাদের মানে নিঃসন্দেহে পরিচিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে সুপরিচিত ছিলেন, সজ্জন ব্যক্তি ছিলেন, কিন্তু দৃঢ়তা, একটা এরকম সংকট মোকাবেলা তার যে পরিমাণ মজবুতি থাকা দরকার, কঠিন হস্তে অন্যায়কে দমন করার যে প্রবণতা থাকা দরকার, এটা রাজপথ থেকে উঠে আসতে হয়, এটা আসলে তার মধ্যে ছিল না। এর আগে আমরা যদি দেখি রাজপথ থেকে উঠে আসা দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ একিউএম বদরুদ্দোজা, তাকে রাষ্ট্রপতি করা হয়েছিল। আনফর্চুনেটলি তাকে কিন্তু বিএনপিকে রাজপথ থেকে টেনে নামাতে হয়েছে। অর্থাৎ রাজনৈতিক সংকটের মানে সমাধানের জন্যে আমরা যখন মনে করি যে একজন রাজনৈতিক নেতা হইলেই আসলে তিনি উপযুক্ত হতে পারেন, তিনি যা আসলে যথাযথ হতে পারেন না তার একটা দৃষ্টান্ত হলো একিউএম বদরুদ্দোজা। এই ক্ষেত্রে আমি বলবো সবসময় বিএনপি একজন রাষ্ট্রপতি বাছায় যেই একেবারে সাফল্য দেখানো দরকার সেটা আসলে দেখাইতে পারেনি এখন পর্যন্ত তাদের যে হিস্ট্রি। আপনারা মানে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সময়ের যে পরবর্তীতে সাত্তার সাহেবকে রাষ্ট্রপতি করা হয়েছিল তার হিস্ট্রি দেখেন, অলমোস্ট সেম ক্যাটাগরি দেখবেন। তারা চায় হলো একটু মানে দুর্বল টাইপের যেই মানুষগুলো সেটাকে সামনে নিয়ে আসতে, কিন্তু সেটা আসলে ভালো সুফল বয়ে আনে না। একই সাথে আবার একেবারে রাজনৈতিক ব্যক্তিকে একিউএম বদরুদ্দোজাকে নিয়ে এসে উনাকে আসলে ভালো সুফল বয়ে আনতে নিয়ে আসতে পারেনি। সেক্ষেত্রে কর্নেল ওলি আহমেদ কেন আলাদা? এই জায়গাটাতে আমি বলবো, এই জায়গায় যদি আমি বলি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে যে সকল রাজনীতিবিদরা একেবারে মাঠে থেকে ভূমিকা রেখেছেন, বাংলাদেশের পক্ষে ভূমিকা রেখেছেন, বাংলাদেশের মানুষের সাথে বারবার নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছেন তিনি মানুষের সাথে লেগে আছেন, সেরকম একজন নেতা হন কর্নেল ওলি আহমেদ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই যে 24 পরবর্তী যেই বাংলাদেশ দেখছি, সেই বাংলাদেশে ওলি আহমেদ চাইলে কিন্তু বিএনপির সাথে সংযুক্ত হতে পারতেন, খুব অসুবিধা হওয়ার কথা ছিল না। তিনি বিএনপির জোটের সাথে সংযুক্ত হতে পারতেন, হলে তিনি, আমার কাছে মনে হয় না তিনি অসম্মানিত হতেন, তাকে একটা সম্মানজনক অবস্থান দেওয়া হতো। রাষ্ট্রপতি না হয় অন্তর্মন্ত্রী পরিষদে তাকে ঠাঁই দেওয়ার মতো ব্যক্তি ছিলেন। সুতরাং তার ব্যক্তিগত যোগ্যতার বিবেচনা যদি আপনি করেন, বিবেচনা করতেই পারেন যে তিনি আসলে রাষ্ট্রপতি হওয়ার উপযোগী ব্যক্তি। আচ্ছা, আমার তো এখানে একটু জানার আছে যে যেহেতু আপনারা মনে করছেন যে এসব কারণে, বিভিন্ন কারণে তিনি দৃঢ় ব্যক্তিত্বের একজন অধিকারী মানুষ, সুতরাং তাহলে আপনাদের মধ্যে এই ধারণাটা কেন আসছে যে স্বাধীনভাবে যদি সকল এমপিরা ভোট দিতে পারতো তাহলে কর্নেল ওলি আহমেদ বের হয়ে আসতে পারতেন? এই সংশয়টা কেন? তার মতো নিরপেক্ষ ব্যক্তি, তার মতো দৃঢ় চরিত্রের ব্যক্তি বা রাজনীতিবিদ, তাকে তাহলে তো মানে সংশয়টা কেন? আজকে এই রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত একটা মিটিং হয়েছে সংসদে, আপনি নিউজ দেখলে পাবেন। সে মিটিংয়ে স্পষ্ট চিফ হুইপ বলেছে কেউ যদি তার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেয় তিনি সংসদ সদস্য পদ হারাবেন। তিনি কিন্তু এটা বলেন নাই যে আইনগত কারণে তিনি সংসদ সদস্য পদে থাকতে পারবেন না, এটা বলেন না। তিনি কিন্তু আইনের প্রসঙ্গ না টেনেই দলের সিদ্ধান্ত হিসেবে সেটা ইতিমধ্যে সংসদ সদস্যদেরকে সরাসরি ইঙ্গিত দিয়ে নয়, সরাসরি তিনি সতর্ক করেছেন। অর্থাৎ তিনি আশঙ্কা করছেন যে কেউ মির্জা ফখরুলকে ভোট না দিয়ে ওলি আহমেদকে ভোট দিতে পারে। একজন দর্শক আছে আপনাদের কাছে, প্রশ্ন রাখতে চাই। আমি একটু দর্শকের প্রশ্ন নিয়ে আসি। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্ন করবেন। বগুড়া থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্ন রাখবেন। আমি মাননীয় মন্ত্রী
মাননীয় মন্ত্রী নূর ভাইয়ের কাছে প্রশ্ন করতেছিলাম, দুটো প্রশ্ন আমার। এক নম্বর প্রশ্ন হলো যে আমাদের এলাকাতে থেকে অনেক মানুষ সৌদি আরব এবং মালয়েশিয়া এবং বিভিন্ন দেশে গেছে যায়, 5-6 লক্ষ টাকা খরচ করে দালালে খপ্পরে পড়ে যায়, 5-6 লক্ষ টাকা লাগে। বর্তমানে আপনারা 6 মাস ক্ষমতা আসার পরে এখন কত টাকা মালয়েশিয়া যাতে লাগবে, সৌদি আরবের কত টাকা লাগবে, বা কোন কোন দেশে কত টাকা লাগবে, এটা যদি আপনি পরিষ্কার করে বললে সাধারণ মানুষের জন্য উপকার হবে। আর একটি দ্বিতীয় প্রশ্নটা হলো, বর্তমানে ছাত্ররা তারা বাইরের দেশে বিদেশে লেখাপড়া করতে ইচ্ছুক বেশি হচ্ছে, কারণ তাদের কাছে আমি জিজ্ঞাসা করছি কেন বিদেশে যাওয়া, তারা বলতেছে যে বাংলাদেশে কলেজ বিশ্ববিদ্যালয় পরিবেশ নাই, মারামারি গন্ডগোল লেগেই আছে, লেখাপড়া তো হয় না সেরকম। এটা হওয়ার কারণ কি, এটা কি সমস্যা সমাধান কি? অসংখ্য ধন্যবাদ মুক্তার আলী, আপনি থাকুন আমাদের সঙ্গে। নুরুল হক নূর, আপনি একটু বলবেন। না, ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেটা আমরা রাজনৈতিক যখন আন্দোলন সংগ্রাম করি তখন থেকে আমরা পলিসি লেভেলেও এই আলাপটা তুলে আসছিলাম, যেটা যেন ইন্ট্রোডিউস করে যে আমাদের দেশের বাইরে যারা যায় প্রবাসীরা, তারা বাংলাদেশের ব্যবস্থাটা এমন যে একটা দালাল চক্রের মাধ্যমে যেতে হয়, পদে পদে হয়রানির শিকার হতে হয়, আপনার নির্যাতিত হতে হয়, অনেক সময় সর্বস্ব হারিয়ে দেশে আবার ব্যাক আসতে হয়। সো যতখানি পারা যায় বিভিন্ন দেশে কর্মী পাঠাতে G2G ব্যবস্থা করা, পাশাপাশি এই খরচটা কমিয়ে নেওয়া। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা 3টা অগ্রাধিকার ঠিক করেছি। 1 নম্বর হচ্ছে যে বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড খরচ বেঁধে দেওয়া, যদিও আছে মন্ত্রণালয় 2000 সর্বশেষ বোধহয় 13 সালে একটা করা হয়েছে, বাট এগুলো মানা হয় না। তো আমরা ওটাকে স্ট্যান্ডার্ড করতে চাই যে ধরেন প্লাস মাইনাস যে আমরা একটা বেঁধে দিলাম সেটা 19-20 হতে পারে, বাট খুব বেশি হবে না। সেক্ষেত্রে একটা ড্রাফট তৈরি করার কাজ চলছে যে কোন দেশে যেতে কীরকম খরচ হয় এবং আমাদের দেশের লোকেরা কোন কোন দেশে কাজের সন্ধানে যায়। বিশেষ করে বেসিক্যালি আমরা যদি লেবার পার্টটা ডিল করি বিশেষ করে, সেক্ষেত্রে সৌদি আরবে এখন ইরেগুলার বিভিন্ন মাধ্যমে যারা যায় তাদের খরচ যায়, এটা তো অস্বীকার করা ওয়ে নাই, প্রায় 5 থেকে 6 লাখ টাকা। আর বোয়েসেল আমাদের যেটা সরকারি রিক্রুটিং এজেন্সি, এখানে অল্প লোক যায়, কিন্তু বোয়েসেলের মাধ্যমে যারা যায় তারা কিন্তু ফ্রি অফ কস্টে যায়। যেমন আমাদের এখন ধরেন জর্ডানে যায় গার্মেন্টস কর্মী মেয়েরা হিউজ যায়, বিশেষ করে প্রত্যেক মাসে অ্যাভারেজ আপনার প্রায় দেখা যায় 2-2.5 হাজার যায় জর্ডান। তারপরে সাউথ কোরিয়াতে কিছু সিজনাল ওয়ার্কার যায়, ফিজিতে যায়, এরকম ব্রুনাইতে যায়, এরকম কয়েকটা দেশে যেটা বোয়েসেলের মাধ্যমে যায় জিরো কস্ট। বাট অন্য যারা যায় ওরা তো বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে ভিসা কিনে নিয়ে আসে, কনভিন্স করে, লোবিং তদবির করে, পয়সা খরচ করে, কাজেই সে ওইটা এখানে পাঠায়, তার মাথায় উঠিয়ে দেয়। তো আমরা এই জন্য বলছি হ্যাঁ, বেসরকারি প্রতিষ্ঠানগুলো লাভ করবে, সেটা সার্ভিস চার্জ নিবে। তো আমরা যদি ধরেন 1.5 থেকে 2 লাখ টাকা বেঁধে দিই, সে তার থেকে সে 20 থেকে 25 হাজার টাকা বেশি নিতে পারে, কথার কথা যদি নেয়, এর বেশি যেন না নেয়। ওইটা আমরা একটা রিক্রুটিং এজেন্সির সাথে আলাপ করে এবং আমরা খরচের বাস্তবতাটা বিবেচনা করে আগামীতে নির্ধারণ করে দেব। রিক্রুটিং এজেন্সি তো আসলে অনেক, সেটা আপনারা কিভাবে নির্ধারণ করবেন? এবং এখানে তো একটা সিন্ডিকেটও কাজ করে, এক ধরনের সিন্ডিকেট কাজ করে, সেগুলো ভাঙবেন কিভাবে? এখন এখানে দুটো বিষয় আছে। একটা, আমি এই মন্ত্রণালয়ে ঢোকার আগে আমিও জানতাম না। ইনন সেন্স যদি আপনি বলেন যে সিন্ডিকেট সব দেশের ক্ষেত্রেই সিন্ডিকেট আছে। কীরকম সিন্ডিকেট? ওই দেশগুলো হচ্ছে এই যে আমাদের প্রায় 3000 লাইসেন্স। এখন স্বাভাবিকভাবে ধরেন আপনার যদি 10টা কর্মী লাগে, আপনি বাংলাদেশ থেকে নিতেছেন, এখন 3000 লাইসেন্স আপনি কোনটাকে পিক করবেন? একদম। তো সেই ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় একটা বিধিতে ছিল যে পারফরমেন্সের ভিত্তিতে তাদেরকে গ্রেডিং করা। অর্থাৎ আপনি যদি দেখেন যে এই ক্যাটাগরিতে বাংলাদেশের 50টা লাইসেন্স, আপনি এনিওন একটা পিক করতে পারতেন, কিন্তু এখন তো সেটা নাই। তো আমরা সেখানেও হাত দিচ্ছি, আমরা সেই কাজটা গ্রেডিংটা করতেছি। কিন্তু এখন এই যে 3000 যে হজবরলা, কিন্তু অনেক আছে নাম সর্বস্ব, অনেক আছে একেবারে প্রতারণা করে। তো সেই ক্ষেত্রে যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো তার আসলে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিভিন্ন অ্যাম্বাসিতে অ্যাক্সেস তৈরি করে নিতে পারছে, ওই আপনার প্রতিষ্ঠানগুলো ওই অ্যাম্বাসিতে নিবন্ধিত। যেমন ধরেন সৌদিতে 1000 খানেক লাইসেন্স নিবন্ধিত, তার লাইসেন্স 3000, সবাই কিন্তু সৌদিতে পাঠাতে পারছে না। তাহলে যদি আপনি বলেন যে 1000-এর সিন্ডিকেট, তাহলে ওইটা 1000-এর সিন্ডিকেট। আবার কুয়েতের ক্ষেত্রে ধরেন ওখানে আপনার এরকম আছে, ধরেন 150 রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারতেছে, তাহলে ওইটা কিন্তু ওরা যাদেরকে চেনা জানার মাধ্যমে ওরা যাদেরকে পারমিশন দিচ্ছে তারা ওই দেশের লোক পাঠাতে পারে। ঠিক এরকমের অনেক দেশই আছে। মালয়েশিয়া আমরা দেখে আসছি অনেক বছর ধরে, খুব আলোচিত। মালয়েশিয়াটা বেশি আলোচিত এই কারণে যে মালয়েশিয়াতে মাঝে মাঝে আপনার যখন খোলে আবার 2-1.5 বছর বন্ধ থাকে, আবার যায়। এবং মালয়েশিয়াতে আমাদের অনেক লোক যায়, প্রায়
যখন খুলে লাখখানেক লোক সেক্ষেত্রে যায়। কি দেশভিত্তিক ভাবে ক্যাটাগরি করবেন নাকি মানে ক্যাটাগরিটা আসলে তাহলে তো আরো বেশি ঝামেলা হয়ে গেল যে না, যেহেতু আমরা করব এক একটা দেশের পারফরমেন্সের ভিত্তিতে। performance-এর ধরেন ভিত্তিতে। আপনি আমার তো বিধান আছে যে প্রতি আপনার 3 বছরে যদি আপনি 100 কর্মী বাইরে না পাঠাতে পারেন তাহলে আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে। কিন্তু এই কঠোর ডিসিশনটা আমার মনে হয় মন্ত্রণালয় এই অনেকে তো পর্যন্ত আনস্কিলড বাস্তবায়ন করতে কর্মীও পারেনি। পাঠাচ্ছে এবং গিয়ে তারা কাজ পাচ্ছে না, সেক্ষেত্রে আসলে না, এখন এই ক্ষেত্রে একটু ভালোভাবে মানে নজরদারি করা হচ্ছে, কারণ এই আনস্কিল লোক বিভিন্ন জায়গায় যে কিন্তু তারাও বিপদে পড়ছে, কাজ পাচ্ছে না। এখন সে ফর এক্সাম্পল আপনি ক্লিনিং এর জন্য ধরেন একটা লোক যদি যায়, এখন ক্লিনিং এর যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে জানতে হবে। এগুলো যদি অপারেশন না জানে তাহলে তো সে জানতে পারবে না। তাহলে এখন ধরেন একটা গ্রাম থেকে বা একটা সাধারণ লোক তো চাইলেও এটা পারবে না, তাহলে তার একটা ট্রেনিং এখান থেকে নিয়ে এটা কি যেতে হয়। নিশ্চিত করা সম্ভব, ট্রেনিং নিশ্চিত করা হ্যাঁ, সম্ভব? আমাদের এই মন্ত্রণালয়ের অধীনে 110টা ট্রেনিং সেন্টার আছে, যে ট্রেনিং প্রতিষ্ঠান একেবারে অবকাঠামো সহ, এদের কাজেই ট্রেনিং দেওয়া, প্লাস বেসরকারিও বেশ কিছু ভালো প্রতিষ্ঠান হ্যাঁ, আছে। সেগুলো যে তো ছিল, কিন্তু তাতেও তো এটি থামেনি আসলে। ওই যে আপনার আমাদের দেশের লোকজন হচ্ছে যে কোনো ভাবে একটু যেতে চায়, সেই ক্ষেত্রে অনেকে শর্টকাটে যাওয়ার জন্য ওই ট্রেনিং যে 3 মাস 6 মাস নেওয়া লাগবে, অনেকে কি করে সরকারি প্রতিষ্ঠান থেকেও কিন্তু ট্রেনিং না করেই সার্টিফিকেট টাকা পয়সা দিয়ে বের করে নেয়। তো এখন আমরা এখানে কড়াকড়ি আরোপ করতেছি যে না, ট্রেনিং ছাড়ার জন্য টাকা পয়সা দিয়ে কোনো সার্টিফিকেট ইনশিওর না করে। যেমন সৌদিতে যারা যায় তাদের এখানে এই আপনার এসবিপি বলে এটাকে, স্কিল ভেরিফাইড প্রোগ্রাম, যে এখানে সিসি ক্যামেরা থাকে, ওখানে ওদের টিম থাকে, ওরা এখানে দেখে। ধরেন যারা লোড আনলোড করতে যাবে, আচ্ছা তারা এইটা পোর্টে কাজ করার ক্ষেত্রে তাদের নিরাপত্তা কী ধরনের ব্যবস্থা এটা তারা জানতেছে কিনা ওরা দেখতেছে। কিংবা কোরিয়াতে যারা যায় এগ্রিকালচার সিজনাল ভিসায়, এটাও ওরা পরীক্ষা করে, মানে ওরা প্র্যাকটিক্যাল নেওয়ার ক্ষেত্রে এখানে প্র্যাকটিক্যাল ওরা কিছু সিসিটিভিতে ওরা ওখানে থাকে। আমাদের ঢাকায় আমাদের মন্ত্রণালয় ক্যামেরার সেকশন থাকে, আবার ওই লোকাল প্রতিষ্ঠানে এখন, এবং সরকারও জোর দিচ্ছে যে স্কিল ম্যান পাওয়ার পাঠানো। ধন্যবাদ। আমি একটু সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছে পরের প্রশ্নটা আপনার কাছ থেকে একটু নেই, যে এই যে আমাদের ছেলে মেয়েরা আস্থা পাচ্ছে না, বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য আস্থা পাচ্ছে না, তারা দেশের বাইরে যেতে চাচ্ছে, মানে এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? দেখুন, আস্থার জায়গাটা শুধুমাত্র এই যে বিদেশে যাচ্ছে বা বিদেশ কেন্দ্রিক যে জটিলতা, এই জায়গায় আস্থার সংকট না। আস্থার সংকটটা সামগ্রিকভাবে আমাদের যত সার্ভিস আছে সকল সার্ভিসের উপর আস্থার সংকট আছে। এই সামগ্রিক আস্থার সংকট যদি মোকাবেলা করতে হয় তাহলে সরকারের যে বিষয়গুলোতে প্রশ্ন তৈরি হয় সে প্রশ্নটাকে আগে সমাধান করতে হবে। সরকারের মৌলিক প্রশ্নের জায়গা হলো দুর্নীতি। মৌলিক প্রশ্নের জায়গায় যে আমাদের নূর ভাই বলছিলেন যে ট্রেনিং সার্টিফিকেট জালিয়াতি হয়, আমি এই প্রসঙ্গটা আনতাম এমনিতে। এটা আমার সৌভাগ্য যে আমার উপজেলায় 110টা ট্রেনিংয়ের কথা বলছে, আমার উপজেলায় একটা ট্রেনিং সেন্টার আছে। সো এই কারণে একটু জানার সুযোগ আছে। এই যে ট্রেনিং জালিয়াতির কথা বলা হচ্ছে, সার্টিফিকেট জালিয়াতির কথা বলা হচ্ছে, এটি কি এমনিতেই হয়? এখানে লেনদেন হয়। এই লেনদেনগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন কাজ করার কথা, অথবা আলাদা টাস্কফোর্স গঠন করার কথা, শুধুমাত্র আস্থা তৈরির জন্য, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। এইটা খুব অত্যন্ত জরুরি। কিন্তু দুঃখজনক সত্য হলো, আমি এটা মানে আশ্চর্য হয়েছে, আজকেই আমার সুযোগ হয়েছে একেবারে খুব সিনিয়র ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সাথে কথা বলার। তিনি বলছিলেন যে সরকারের এই মুহূর্তে গত 3 মাস যাবৎ একটা সচিব পদমর্যাদার একটা পোস্ট খালি আছে, সেই জায়গা ট্রান্সফার করার জন্য লেনদেনের প্রসঙ্গ আসছে, এবং এটা খুব মোটা অঙ্কের লেনদেনের প্রসঙ্গ আসছে। এবং আমি গতকালকে আমার উপজেলার একজন অফিসারের ব্যাপারে কথা বলছিলাম, তখন সংশ্লিষ্ট ব্যক্তি আমাকে মানে খুব হন্তদম্ব হয়ে দেখা করে বললেন যে স্যার আমার পেটে লাথি দিবেন না। বললাম কেন? বলছে যে স্যার খুব বড় লেনদেনের মাধ্যমে আমি এখানে আসতে হয়েছে, সুতরাং আমাকে একটু সময় দেন, আমি সংশোধন হব, এরপরে আমি নিজে থেকে এখান থেকে চলে যাব। কিন্তু ওই বড় যে লেনদেনটা হয়েছে তিনি সেটা তো উসুল করার চেষ্টা করবেনই, চেষ্টা করবেন, এবং পরবর্তীতে তার মানে ট্রান্সফার হয়েছে। যাই হোক, মানে এই যে আমি বলবো এই জায়গাগুলো কিন্তু কোনো দলের সাথে সম্পৃক্ত না। এই ক্রাইম, এই ক্রিমিনোলজি সিস্টেম, এই সিস্টেমগুলো যে কোনো মূল্যে আগে সমাধান করতে হবে। যদি দুর্নীতি বন্ধ করা যায় তাহলে দেখবেন এই সার্টিফিকেট বন্ধ হবে। সার্টিফিকেট বন্ধ হলে অদক্ষ লোক বিদেশে যাবে না, বিপদে পড়বে না। শুধু সে ব্যক্তি বিপদে পড়ে না, সে দেশকে বিপদে ফেলে, পরিবার না দেশকে। আপনি একজন বাংলাদেশি ধরেন একটা কোম্পানিতে গিয়ে আনস্কিলড হওয়ার কারণে সে তখন কি করে? চুরির আশ্রয় নেয়। সে অন্য অসৎ উপায়ে এই জায়গায় টিকে থাকার জন্য চেষ্টা করে। অসৎ উপায় অবলম্বন করার কারণে আমারই পরিচিত মালয়েশিয়াতে একটা কোম্পানি ধ্বংস করে দিয়েছে। সে অসৎ উপায়ে সেখানে থাকতে গেছে, মালিক পক্ষ বাধ্য হয়ে
মানবতার কারণে তাকে আশ্রয় দিয়েছে। আপনাকে একটু থামায়, আরেকজন দর্শক আছে, তিনিও প্রশ্ন করতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, প্রশ্ন করবেন। আমি সুশান্ত শর্মা জ্যোতিগঞ্জ বীরশ্রী থেকে বলতেছি। জি। এখানে আপনাদের আমাদের ডাকসুর প্রাক্তন বিপি এবং বর্তমান মন্ত্রী সাহেবকে দেখে আমরা খুবই আনন্দিত। এখন কোনো একটা প্রশ্ন আছে? কোয়েশ্চন করবো আর কি। এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের পল্লী অঞ্চলে অ্যাকচুয়ালি উই আর সাফারিং a lot of for load shedding problems. And I humbly request to our MP, our মন্ত্রী মহোদয়, যে এই বিদ্যুতের সাশ্রয় যদি আমরা করেন, যেমন স্কুলের পিরিয়ডটা যদি এত গরমে বাচ্চারা ভিজে যায়, চতুর্থ পিরিয়ড পরে বাচ্চারা মানে বিদ্যুৎ থাকে না, খুব সাফারিং করতেছে বিদ্যুতের জন্য। আর যদি এটা এভাবে করা যায়, যেমন বিদ্যুৎ সাশ্রয় করা যায়, অফিস আওয়ার 1 ঘন্টা কম, স্কুলের আওয়ার 1 ঘন্টা করে, রাতে যেমন মার্কেটিং গুলা যদি আমরা 2-3 ঘন্টা বন্ধ করে দিই, তাহলে এখন পল্লী অঞ্চলে কিন্তু ধানের চাষ খুবই বাম্পার ফলন হচ্ছে। আর যারা এই আমাদের লেবার আছে কাজ করে মাঠে, রাতের বেলা ঘুমাতে যায়, 10টার পরে যদি একটু বিদ্যুৎটা থাকে আর কি, ভোর 6টা পর্যন্ত বিদ্যুতের মানুষ ঘুমাতে পারে। জি, সুশান্ত শর্মা, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। জনাব নুরুল হক নূর, আপনি যদি এই প্রশ্নের উত্তর দেন। এখানে অস্বীকার করার ওয়ে নাই যে আসলে এই বর্তমান সরকার কিন্তু উত্তরাধিকার সূত্রেই অনেক কিছু পেয়েছে, জ্বালানির একটা সংকট পেয়েছে এবং মানে একেবারে সরকার শুরুতেই একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে সরকার পড়লো, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের ফলে। আর ইরান ইসরায়েল যুদ্ধের ফলে কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু জ্বালানির দাম বেড়েছে এবং অনেক দেশেই, ইভেন আমেরিকার মতো দেশেও কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েছে। জ্বালানির স্বাভাবিকভাবে যেহেতু জ্বালানির সাথে সব কিছু রিলেটেড, অনেক জায়গায় মূল্যস্ফীতি তৈরি হয়েছে। সেখানে বাংলাদেশ তো মানে অনেক আগে থেকেই জ্বালানি সংকটের মধ্যে আমরা আছি। বিশেষ করে আওয়ামী লীগের পিরিয়ডে কুইক রেন্টালের নামে আমরা দেখেছি এখন যে দেনা করে রাখা মানে হয়েছে, এই সরকার এসে অনেকগুলো শোধ করেছে। এবং সবচেয়ে আশঙ্কা ছিল যে এই আমাদের যেহেতু জ্বালানির আসলে এই সোর্সের জায়গাটা সীমিত ছিল, বিশেষ করে মিডল ইস্ট একমাত্র, এই যুদ্ধের ফলে তো জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারে নাই। তো তার মধ্যেও সরকার যেভাবে মানে ডিল করতে পেরেছে, এটা সরকারকে ধন্যবাদ দিতে হবে। এটা সংকটটা আসলে সোর্সের নাকি আমাদের ক্রয় ক্ষমতার? এখন দুই ধরনেরই বিষয় আছে। প্রথম হচ্ছে যে আমাদের সরবরাহের ঘাটতি আছে, বিশেষ করে এই সরকার যেমন শুরুর দিকে যখন ক্ষমতা নিল তখন কিন্তু এরকমের আবার ছিল না। তো এই যুদ্ধের ফলে এখন তো সরবরাহে একটা বড় ধরনের বিঘ্ন ঘটছে। এবং ধরেন আপনার এখানে মিডল ইস্টের সমস্ত দেশগুলোতে অবকাঠামো তো ধ্বংস করা হয়েছে, এই সমস্ত অবকাঠামো রিবিল্ড করতেও তো তাদের সময় লাগবে। তারপরে আমাদের জাহাজ তো অনেকদিন চলাচল করলো না। তারপরে ফাইন্যান্সিয়ালও হয়তো বিশেষ করে একটু সংকট আছে, বাট সরকার জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, এটা তো সরকারের প্রোগ্রামগুলো দেখলে বোঝা যায় একটা সরকার 6 মাসে যে ধরনের ইনিশিয়েটিভগুলো নিচ্ছে। এবং আমি সরকারে আছি এটা বলে না, আমি তো একটা দল, আমি একটা রাজনীতি, আমার একটা অবস্থান আছে, সেই জায়গা থেকে এই রকমের লিমিটেড রিসোর্সে এই সরকার যেটা করতেছে, আমি মনে করি এর চেয়ে বেস্ট কিছু দেওয়া সম্ভব নয়। জনাব সালাউদ্দিন আইয়ুবী, আপনি কি এটা মনে করেন যে এর থেকে বেশি কিছু দেওয়া আসলে সম্ভব না? এটাকে পর্যাপ্ত মনে করছেন কিনা? এখন যে দুর্ভোগের মধ্যে আসলে মানুষ পড়ছে, একজন আমাদের দর্শক তিনি বিস্তারিতই জানাচ্ছিলেন কতটা দুর্ভোগী, স্কুল থেকে শুরু করে, বাচ্চাদের থেকে শুরু করে, পরিবার ফ্যামিলি থেকে শুরু করে, শিল্প কারখানা থেকে শুরু করে, সব কিছুতে এক ধরনের ভয়ঙ্কর রকম ঘাটতি শুরু হয়ে গেছে বিদ্যুতের। আমার বাড়ি হলো গাজীপুরের কাপাসিয়া। আমি গত 2 দিন রাতের বেলা কাপাসিয়াতে ছিলাম। আমি রাত 12টার আগে রুমে যাওয়ার সুযোগ হয়নি, 2 রাতেই আর কি, 12টা বেজে গেছে। 12টার সময় গিয়ে দেখেছি বিদ্যুৎ নাই, ঘুম থেকে যখন উঠেছি তখন দেখেছি বিদ্যুৎ নাই। এটা একেবারে মানে বাস্তবতা। এই যে বিদ্যুৎ সংকট, এই সংকটের কারণে আপনার কাছে তথ্য থাকতে পারে, ডিবিএল নামক একটা গ্রুপ আছে গাজীপুরে, বড় বড় ফ্যাক্টরির মানে মূল অফিসগুলো গাজীপুরে, বড় ফ্যাক্টরিগুলো গাজীপুরে, ডিবিএল গ্রুপ তাদের সকল প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ ঘোষণা করেছে। গাজীপুরের ফ্যাক্টরিগুলোর একটা পরিসংখ্যান বলছে 26 থেকে 31% ফ্যাক্টরির উৎপাদন তারা বন্ধ করে দিয়েছে। 31% উৎপাদন বন্ধ করে শুধু থেমে থাকেনি, শ্রমিকদের বলেছে তোমাদের জন্য এই টাইমের যারা কাজ করতে বা এই প্রোডাকশন সেক্টরে যারা কাজ করতে, এদের কাজ বন্ধ, তোমরা চলে যাও। আপনারা জানেন যে শ্রমিকদের মূল ইনকামটা থাকে বেতন থেকে না, বেতন খুবই অল্প ধরা হয়, 8,000 10,000 এরকম দেখা, কিন্তু ওভারটাইম করার কারণে তাদের একটা
বড় ইনকাম সেখান থেকে হয়, আয় হয়। ওভারটাইম একেবারেই বন্ধ করে দিচ্ছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান। তার মানে হলো অর্থনীতিতে মারাত্মক একটা চাপ আসতে যাচ্ছে শুধুমাত্র বিদ্যুৎ সংকটের কারণে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বিদ্যুৎ সংকট হচ্ছে এইটাকে সরকার স্বীকার করতে ভয় পাচ্ছে। স্বীকার না করে জনগণের উপর আমি বলবো মিথ্যারোপ করার একটা তহমত দিচ্ছে। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি সমাবেশে বলছে যে বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভ্রান্তি ছড়াতে কারণ আমার বাসায় বিদ্যুৎ নেই এই কথা যদি আমি ফেসবুকে লিখি, এই কথা যদি আমি বলি, এটা তো বিভ্রান্তি না, এটা তো বাস্তবতা। এই কথা সবাই বলছে। ঠিক একই কথা বিদ্যুৎ মন্ত্রী বলছে গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে। একই কথা যখন বিদ্যুতের ভুতুরে বিল আসছে, যে লোকের 600 টাকা বিল আসতো, আমাদের গত পরশুদিন আইন শৃঙ্খলা কমিটির বৈঠক ছিল, সেই বৈঠকে একজন নারী নেত্রী তিনি বললেন যে আমার বাড়িতে 621 টাকা বিল আসছে গত মাসে, এই মাসের বিল আসার পরে দেখি প্রায় 2200 টাকা মানে বিল আসছে। তার মানে 3 গুণেরও বেশি বিল আসছে। এই 3 গুণের বেশি বিল আসছে, অর্থাৎ ভুতুরে বিল বলে একটা মানে সোশ্যাল মিডিয়ায় একটা টার্ম ইউজ করছে। এই যে বিলের কথা বলা হয়েছে, এটা যখন বলা হলো, বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হলো যে কেউ যদি ভুতুরে বিল সহ কোনো অপপ্রচার চালানো হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ জনগণকে হুমকি দেওয়া হচ্ছে। এই যে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে হুমকি দেওয়া হচ্ছে, অর্থাৎ অস্বীকার করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলছে বিভ্রান্তি ছড়াচ্ছে, অস্বীকার করছে। বিদ্যুৎ মন্ত্রী বলছে অস্বীকার করছে। এইটা বিদ্যুৎ না থাকার চেয়ে বেশি কষ্ট দিচ্ছে জনগণকে। অর্থাৎ জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটার একটা প্রমাণ একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন আমার দাদারা কিন্তু বিদ্যুৎ নামক শব্দটাই শুনে নেই। আমার মানে দাদার বাবারা বিদ্যুতের কোনো শব্দও শুনে নেই কোনোদিন, তারা জীবন কেটেছে। বিদ্যুৎ না হলে কষ্ট হবে, চলতে পারবে না এরকম না, চলতে পারবে। কিন্তু আপনি যখন একজনকে একটা প্রজন্মকে একেবারে এভাবে অবজ্ঞা করবেন, সেটা যে এই প্রজন্ম সহ্য করে না, এটার একটা দৃষ্টান্ত হলো 24-এর এই আন্দোলন। এই আন্দোলনের জন্য গত 17 বছর আমরা অনেক চেষ্টা করেছি, এইভাবে আমাদের তরুণ প্রজন্মকে নামাইতে পারি নাই। যখন না শেখ হাসিনা এই মানে তরুণ প্রজন্মকে অবজ্ঞা করেছে, তখন যখন অবজ্ঞা করে বলেছে যে তোমরা মেধাবী না, মানে মুক্তিযোদ্ধার সন্তানের মেধাবী, রাজাকাররা মেধাবী, যখন এই কথাগুলো আসে তখন কিন্তু আন্দোলন। গত কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী একেবারে ছাত্রদেরকে যখন বললো যে তারা ফার্মের মুরগি, এক কথায় কিন্তু সব জায়গায় আন্দোলন সংগ্রাম শুরু হয়ে গেল। বাধ্য হলো শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে 300 বিধিতে ক্ষমা চাইতে। এইটা সরকারকে শিক্ষা দেয় না, বারবার সরকার একই কাজ করার। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, আমি রাষ্ট্রপতি প্রসঙ্গেই আবার একটু জানতে চাইবো, কেননা জনাব সালাউদ্দিন আইয়ুবী তিনি বলছিলেন যে এই জন্য বিধিটা কি এরকম করা হলো কিনা যে জনাব কর্নেল অলি আহমেদের যে জনপ্রিয়তা বা তার ভোট পাবার বাস্তবতা বা সক্ষমতা বেশি বলেই এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে না, এরকম একটা আইন বিএনপি তৈরি করলো, বিষয়টা কি এরকম? না, এটা তো সংবিধানে বলা আছে, সংবিধান তো আর এখনকার না, এটা 72-এর সংবিধানই বলা আছে। আপনার 70 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বাইরে ভোট দিতে পারে না, অবস্থান নিতে পারে না। 72 সংবিধানের অনেক কিছুই তো আসলে আপনারা রাখতে চান না, এটা তাহলে কেন? মানে যেটা বিরোধী পক্ষের দাবি যে জুলাই সনদের কথা বিএনপি বারবার বললেও যে সবকিছু মানা হবে, কেন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সেটি মানছে না? সেটা তো যতক্ষণ পর্যন্ত সংবিধানে সংশোধন করে ওই বিধিটা সংশোধন না করা হয় ততক্ষণ পর্যন্ত তো আমরা পুরানো বিধিতে আছি। ওই বিধি অনুযায়ী সংসদ সদস্যরা যদি নিজ দলের বিরুদ্ধে ভোট দেয় তার পথ থাকবে না। আর জামায়াতের এখানে যে অলি আহমেদকে প্রার্থী করা, এটা তাদের একটা চালাকিমূলক সিদ্ধান্ত এবং তাদের পলিটিক্যাল সিদ্ধান্ত, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে যে জামাতের যে সদস্যরা তারা তো বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ভোট দিতে পারবে না, তাহলে তার এমপি পদ থাকবে না। দ্বিতীয় হচ্ছে অলি আহমেদের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা 0%। সরি টু সে, সে একজন প্রবীণ রাজনীতিবিদ। 0% কেন মনে করছেন? তিনি কিভাবে রাষ্ট্রপতি হবেন? জামায়াতের সব মিলিয়ে আপনার এই সংসদ সদস্য আপনার আছে 80 সামথিং, 80 জন না ভাই? আমাদের এখন 90 জন হলো সহ 90 জন, উইমেন সহ 90 জন, তাহলে 349 জনের মধ্যে 90 জন, তারা এই 90টা ভোটও পাবে কিনা শিওর না। কারণ হচ্ছে এখানে এনসিপি আছে, মামুনুল হক সাহেবের সংগঠন আছে 2 জন, তো সেই ক্ষেত্রে তারা তো ভোট জামাতকে নাও দিতে পারে, সে 11 দলীয় প্রার্থী হলেও ওইটা নড়চড় হতে পারে। বাট বিএনপির ভোট তো একটাও নড়চড় হবে না, কারণ কোন দুঃখে বিএনপির প্রার্থীরা অলি আহমেদকে ভোট দিতে যাবে। এখন অলি আহমেদের কথা আমি একটু বলি ভাই, আপনার একজন উপযুক্ত প্রার্থী হিসেবে বলছেন, অলি আহমেদ একজন মুক্তিযোদ্ধা, আই রেসপেক্ট হিম, কিন্তু আমি তার সাথে কথা বলেছি সিনিয়র মানুষ হিসেবেও। যেহেতু আপনারা দেখেছেন 2018 সাল থেকে এই জুলাইয়ের আগ পর্যন্ত
তরুণদের আন্দোলনের একটা লিডিং পজিশনে ছিলাম। মঞ্চে মির্জা ফখরুল সাহেব কিংবা বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য, এদিকে জামাতের আমির সেক্রেটারি, ওনাদের পাশাপাশি আমার বসার ওই প্ল্যাটফর্মে একটা সুযোগ হতো। তো অলি সাহেবের সাথে অনেকবার বসেছি, অলি আহমেদ সাহেবের সাথে। উনি অত্যন্ত অহংকারী এবং উচ্চাকাঙ্ক্ষী মানুষ। মানে তার সাথে গল্প করলে মানে বিভিন্ন কথাবার্তা বলতো, তো এমনভাবে মনে হইতো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শিষ্য ছিল, এইভাবে উপস্থাপন করতো ইন্টারনাল ফ্রম আমার কাছে। তো যদি কিছুদিন আগে আমি ওনার একটা শব্দ চয়ন শুনেছি, উনি বলেছে যে কাকে ইন্ডিকেট করে বলেছে যে আই ডোন্ট নো, যে সমস্ত লোকজনের বাপ মায়ের পরিচয় নাই, তারা আজকে রাজনীতি গ্রুপ করে বড় বড় কথা বলে, একজন সিনিয়র মানুষের কাছ থেকে যদি এই ধরনের বর্ণবাদী আচরণ বক্তব্য এই জেনারেশন শুনে কি শিখবে? এটা তো অলি আহমেদ দিতে পারে। এটা তো 11 দলের জন্য তো আসলে প্রযোজ্য হতে পারে। তাই তো এটা 11 দলেও আছে। কারণ নাহিদের বাবার পরিচয় কি? তার বাবা, কথার কথা আমি বলতেছি, বাড্ডা বিএনপির আমার বাবার পরিচয় কি? আমার বাবা একজন কৃষক। তো তাহলে আমার বাবা রাজনীতি করতে পারে, আমি আমার মেধার যোগ্যতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, ছাত্র তাদের নেতা বানিয়েছে, একটা রাজনৈতিক দল করেছি, ভোট করেছি, আমি রাজনীতি করতে পারবো না? তো উনি অত্যন্ত হালকা প্রকৃতির আবার মানুষ। কারণ ওই যে বলছি যে বিএনপিতে সে তার কেরিয়ার হচ্ছে 67 সাল থেকে 80 সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীতে, পাকিস্তান আমল থেকে পরে বাংলাদেশের সেনাবাহিনীতে ছিলেন। 80 সালে বিএনপিতে যোগদান করে, 80 থেকে 2006 পর্যন্ত সে বিএনপি থেকেও কিন্তু তিনি পল্লী নিয়েছেন। এবং এইবার নির্বাচনেও কিন্তু বিএনপির সাথেই তিনি নির্বাচন করতেন, শুধুমাত্র সিটের বনিবনা হয় নাই। তো আমরা বিএনপির সাথে আন্দোলন করেছি, সেখানে আমাদের দলের লোকজনের ক্ষোভ ছিল যে বিএনপি মাত্র আমাদেরকে 2টো সিট দিয়েছে। বাট এই সিটের জন্য তো আমরা একটা রাজনৈতিক কমিটমেন্ট, দীর্ঘ পথ চলা আসলে বিচ্ছিন্ন করতে পারি না। মানুষ তো এটা তাহলে সুবিধা বোধ একটা রাজনীতি হিসেবে নেয়। তো আমরা বিএনপির সাথে শেষ পর্যন্ত ছিলাম। এখন অলি সাহেব কিন্তু ওই সিটের বনিবনা না হয় তিনি জামাতের দিকে গিয়েছেন। অলি সাহেবের আমার মহাসচিব, তিনি কিন্তু বিএনপি থেকেই এবং বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। তো সেই দিক থেকে জামাত জানতো যে সে প্রার্থী হওয়ার সম্ভাবনাও নাই, তাকে একটা সান্ত্বনা পুরস্কার যে 11 দল আছে, একজন সিনিয়র মানুষ, এই এখানে বিএনপি সেট করবে। এবং সেটা বাংলাদেশের ইতিহাসে সম্ভবত একজন ডিসেন্ট পলিটিশিয়ানকে রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছে বাংলাদেশ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ ওনাকে এখন পর্যন্ত আমরা যা দেখতেছি সেটাই হতে যাচ্ছে। এবং দেখেন 3টে পয়েন্ট দেখেন, প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি, অত্যন্ত কোয়ালিফাইড রাষ্ট্রের টপ পজিশনে আমরা 3জন ব্যক্তিকে পেতে যাচ্ছি। এটা বাংলাদেশের এই সময়ের জন্য, আমাদের জেনারেশন তো সকলের জন্য এটা একটা আশীর্বাদ। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আছে, দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম ভাইয়া, আমি নিয়ামুল বলছিলাম চট্টগ্রাম থেকে। আমি স্বাধীন সংগ্রামের একজন নিয়মিত দর্শক। আজকের বিষয় হচ্ছে রাজনীতিতে নতুন সমীকরণ। আমার ভাগ্য অত্যন্ত ভালো, আমি এখানে একজন মেধাবী চৌকাশ অলরাউন্ডার একজন ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে বিভিন্ন যোদ্ধা, জুলাই যোদ্ধা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের যে যোদ্ধা রয়েছে তাদের ভিতরে অন্যতম একজন সম্মুখ সারির যোদ্ধা, রেভিডেন্ট যোদ্ধাদের সর্দার। আমি নুরু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। ওনার কাছে আমার প্রশ্ন, যে রেভিডেন্ট যোদ্ধারা বাংলাদেশের জন্য যে অবদান রাখতেছেন আর তাদের যে ফেসিলিটিটা, তারা যে বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হচ্ছেন, সেই প্রতারণা আজকে না, 1980 দশক থেকে টিল নাও ওই একই ধরনের প্রতারণার শিকার কিন্তু হচ্ছে। ওইটা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের যারা মন্ত্রী মহোদয়রা ছিল, সেই মন্ত্রী মহোদয়রা বলতেছে এটা ইনশাল্লাহ আমরা আগামীতে ঠিক হয়ে যাবে। আমি এখন নুরু ভাইয়ের কাছে প্রশ্নটা রাখতে চাচ্ছি যে উনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওখানে চান্স পাওয়া খুব টাফ। আমি পাই নাই, উনি পেয়েছেন, উনি মেধাবী, উনি রাজনীতিবিদ, উনি এখন রেভিডেন্ট যোদ্ধার টিপু সুলতান সম্মুখসারির। আমি জানতে প্রশ্নটা যদি একটু পরিষ্কার করে বলেন। প্রশ্নটা হচ্ছে যে এই ইনফিনিটি যে আগামীতে হয়ে যাবে, এই আমরা সেটা সমাধানটা আসলে কবে আসবে? সালাউদ্দিন আইয়ুবী, আপনি একটু যুক্ত করতে চাচ্ছিলেন জনাব নুরুল হক নূরের বক্তব্যের প্রেক্ষাপটে। আমি যুক্ত করতে চাচ্ছি। নুরুল হক নূর ভাই বলছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জামাত ইসলামী যাকে পছন্দ করেছে অলি আহমদ, তিনি আসলে অনেকটা দ্বিচারিতা করেছেন, অনেকটা শব্দ উচ্চারণ করেছেন, বর্ণবাদী কথা বলেছেন। দেখুন, বিএনপি সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে ঠিক করতে যাচ্ছে হলো মির্জা ফখরুল সাহেবকে। মির্জা ফখরুল গত কয়েকদিন আগে তিনি তো বলেছেন যে অলি আহমদ একান্তে বলেছেন কিছু কথা। মির্জা ফখরুল খোলা ময়দানে সমাবেশে বলেছেন যে উত্তরাঞ্চলের লোকজন ভোট দিবেন জামাতকে আর উন্নয়ন হবে। এটা কিভাবে হয়? এটা কি কোনোভাবেই সভ্য কোনো রাজনীতিবিদের মুখ থেকে আসতে পারে যে আপনি যদি আমার দলকে ভোট না দেন তাহলে উন্নয়ন হবে না? এটা তো স্পষ্টভাবে উত্তরাঞ্চলের যে মানুষগুলো তার প্রতিনিধি নির্বাচিত করেছে তাদের প্রতি অবজ্ঞা।
গণতন্ত্রের প্রতি অবজ্ঞা, আপনি নির্বাচনের প্রতি অবজ্ঞা করেছেন, নির্বাচনী যে ব্যবস্থা এটাকে অস্বীকার করেছেন। এটা রাজনীতির যে বুঝে না সেই কাজ করার কথা না। সুতরাং বয়স হইলে অবসর যে পদ্ধতি যিনি করেছেন তার প্রতি ওই দিনই আমার শ্রদ্ধা বেড়ে গেছে। ৬২ বছর বয়স হলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করতে হয়, পদত্যাগ করতে হয় বা তার চাকরি জীবন শেষ হয়। যারা ইয়েতে আছে, মানে অন্যান্য আমলারা আছে, তাদেরও একটা বয়স থাকে। রাজনীতির একটা বয়স থাকা উচিত আমার মতে। মির্জা ফখরুল সাহেব রাষ্ট্রপতি দুদরের কথা এখন এরকম কিছু করবেন কিনা যে রাজনীতিবিদদের একটা স্বাভাবিকভাবেই ওনার একটু অবসর দরকার। এখন কিছুদিন আগে আমরা যখন সাবেক রাষ্ট্রপতি বিদায় নিল, পদত্যাগ করলো, তখন কেন পদত্যাগ করলো শুনলাম না? পদত্যাগ করছে যে তারা বিশ্রাম প্রয়োজন, তার চিকিৎসা প্রয়োজন। বয়স বিবেচনা করলে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির চেয়ে মির্জা ফখরুল সাহেবের বয়স কম না। সুতরাং উনারও আসলে বিশ্রাম প্রয়োজন। উনি যে কথা বললেন কিছুদিনে, এর আগে একদিন বললেন যে জামাতকে নির্মূল করতে হবে, এসব কথাবার্তা এখন বাংলাদেশে কোনোভাবে পরবর্তী সময়ে কেউ বলে নাই। আমি ওনাকে শ্রদ্ধা করি, পছন্দ করি, ওনার ডিসেন্ট যেই একটা ছিল সেটা আমরা দেখেছি। কিন্তু এই সময় এসে বয়সের কারণে হোক বা যে কারণে হোক, ওনার মধ্যে যেই কথাগুলো শুনছি আমরা, এটা আসলে খুবই আমি একটা তথ্য আছে একটু শেষ করি। এটা হলো যে একটু মানে মিসকোট বা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে। ভাই বলেছেন জামাতের এমপিরা যদি বিএনপির রাষ্ট্রপতিকে ভোট দেয় তাহলে তাদের পদ চলে যাবে। এটা সত্য না, কিন্তু বলা হয়েছে মানে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংবিধানের কথা বললেন। হ্যাঁ, সংবিধানে লেখা আছে, এটা সংবিধানের মিস ইন্টারপ্রেট করে সেটা বলছি। সংবিধানে লেখা আছে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তিনি, সেটি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আমি বলছি, শেষ করলে তাহলে বুঝবেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দল যদি সিদ্ধান্ত নেয় যে বিএনপি যাকে মনোনীত করেছে তাকে আমরা ভোট দিব, দেন ইটস ওকে, এভরিওয়ান ক্যান ডু। এটা করতে পারে সবাই, কিন্তু এটা তখন দলের সিদ্ধান্তের বাইরে আর যাবে না। দল যদি সিদ্ধান্ত নেয় তখন, আর যদি দল সিদ্ধান্ত নেয় জানা অলি আহমদকে আমরা প্রার্থী করলাম, সুতরাং দলের এই সিদ্ধান্ত সবাই ৭০ অনুচ্ছেদ অনুযায়ী মানে দিতে বাধ্য। সর্বশেষ কথা হলো, জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি বলছে। একটা একটা করে অক্ষর অক্ষরে এটা অমান্য করছে বিএনপি। অসংখ্য ধন্যবাদ। একেবারে সময় কম, আপনার কাছে আসলে অনেকগুলো প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে আসতে পারছি না। একটা মন্তব্য করেছিলেন একটা আয়োজনে যে মন্ত্রীদের বেতন হওয়া উচিত আসলে ১০ লাখ টাকা, এমপিদের হওয়া উচিত ৫ লাখ টাকা। এইটার ব্যাখ্যাটা আসলে কি? মানে আপনার কি মনে হয় যে এই বেতন হলে তারা আসলে কোনো দুর্নীতিতে জড়াবে না? আমি ব্যক্তিগত যেটা ফিল করি, এটা আমি এখন না, অনেক আগে থেকে বলে আসছি যে শিক্ষকদের আলাদা বেতন স্কেল করা দরকার। সরকারি চাকরির পে স্কেল পরিবর্তন করে বেতন কাঠামো বাড়ানো দরকার, যেন সরকারি অফিসাররা দুর্নীতি না করে। সরকারি অফিসার, আমলা এবং রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে, এই দেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সুশাসন নিশ্চিত হবে। বাট এইখানে আজকে একজন এমপি নির্বাচন করতে আপনি জানেন কয় টাকা খরচ দেয়? মিনিমাম ৫ থেকে ৭ কোটি টাকা। এখন আমি কত খরচ করেছি সেটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু আমি বলেছি যে অন অ্যান অ্যাভারেজ বাংলাদেশে ৫ থেকে ৭ কোটি টাকার নিচে কেউ এমপি, তাহলে ৫ থেকে ৭ কোটি টাকা সে এই ৫ বছরে তার বেতন পায় কয় টাকা আপনি হিসাব করে দেখেন। তো সেই জন্য আমি বলেছি যে খরচের কথা বাদই দিলাম, এমপিদের প্রতি বাংলাদেশের সোসাইটির বা সামাজিক কারণে যে প্রত্যাশা, যে একজন ছেলের মেয়ে অসুস্থ, তার জন্য সহযোগিতা চায়, বিয়ে দেবে সেক্ষেত্রে সহযোগিতার জন্য যায়, একটা মানুষ অসুস্থ চিকিৎসার জন্য, এই ধরনের নানান রকমের চাহিদা এমপির কাছে যায়। এখন ধরেন আমার কথা বা সালাউদ্দিন ভাইয়ের কথা, আমরা ছাত্র রাজনীতি থেকে এমপি হয়েছি, আমরা তো ২০ বছর রাজনীতি করে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করি নেই যে ওইখান থেকে কিছু সহযোগিতা করতে পারবো, বা সেরকম ক্যাপাবল লোক বাংলাদেশে খুব কম আছে প্রকৃত অর্থে। সেই ক্ষেত্রে যারা জনপ্রতিনিধি হয়, জনগণের এই নিডটা প্রয়োজন, নিডটা ফুলফিল করার জন্য তাদের একটা ফান্ড থাকা দরকার। যেহেতু আলাদা ফান্ড নাই, সেজন্য আমি বলেছি অন্তত তাদের যদি বেতন বাড়ায়, সেই ক্ষেত্রে তাদের অন্তত ওখান থেকে তারা কিছু খরচ করতে পারে। কিন্তু এটা যেভাবে না বুঝে মানুষ বিভ্রান্ত মানে ভুল ব্যাখ্যা করছে, এটা আসলে আমাদের বুঝের অভাব। অসংখ্য ধন্যবাদ। আমি ছোট করে একটু জানতে চাইবো যে টরন্টো থেকে ঢাকাগামী বিমানের রোমের যে যান্ত্রিক ত্রুটিটা হলো, সেখানে ২৫৯ যাত্রী ৪০ ঘন্টা আটকে থাকলো এবং বাংলাদেশিরা যাত্রী ইতালির প্রবেশের অনুমতি তারা পায়নি এবং তাদের যে ধরনের মানে সুযোগ সুবিধা পাওয়া দরকার ছিল তারা কোনোটাই সেখানে পায়নি। রক্ষণাবেক্ষণ বা বিকল্প বিমানের ব্যবস্থা, জরুরি যাত্রীদের উদ্ধার করার ব্যবস্থা কোনো কিছুই হয়নি। আবার দেখলাম যে রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিদগ্ধ হয়ে বেশ কয়েকজন মানুষ মারা গেছে। আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা আসলে বের হতে পারবো কিনা? ওই আগের প্রশ্নের উত্তরের সাথে এটা একটু রিলেটেড, যে বলেছে যে প্রতারণার শিকার হয় বিদেশ যেতে গিয়ে। তো আমি একটু ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে আমরা ইতিমধ্যেই
আমাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে মন্ত্রণালয় সেটা ইউজ করে বেশ কিছু প্রতারণা বন্ধ করার জন্য কাজ করেছি, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। রাশিয়াতে 3টে এজেন্সি কাজের কথা বলে লোকজনকে যুদ্ধে পাঠাইছে, রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করা স্বাক্ষর করিয়ে তাদের কিন্তু মামলা দিয়েছি, তাদের লাইসেন্স ব্যবসা বন্ধ করেছি। রাশিয়া যাওয়া এখন খুবই সচেতনভাবে যাচাই বাছাই করা হচ্ছে। একইভাবে সার্বিয়া বা ইউরোপের কথা বলে আপনার লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আজকেও আমি ডিবির সাথে কথা বলেছি যে এই বিষয়ে আপনাদের প্রোগ্রেস কি, এই যে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে কোনো ধরনের নিয়ম নীতিছে এগুলোকে ধরেন, কারণ হচ্ছে এরা প্রতারণা করছে। তো প্রতারণা বন্ধে আমরা এই কাজটা করতেছি। সৌদি আরবের যে কয়েকজন মারা গেছে এটা অত্যন্ত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এতে তো আমাদের হাত নাই, অগ্নিকাণ্ড। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে তাদের পরিবারের পাশে থাকা, সাপোর্ট করা। আরেকটা কথা আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে একটু বলতে চাই। আমার এই এখনকার সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার অত্যন্ত পছন্দের একজন রাজনীতিবিদ মানুষ, সেটা আমি একাধিকবার টেলিভিশন প্রোগ্রামে বলেছি। আমি ওনার ওই ঠাকুরগাঁ বা উত্তরাঞ্চলের প্রোগ্রামের বক্তব্যটা শুনেছি, উনি একটু হাসতে হাসতে রসিকতা করে বলেছিল যে এই দিকের একটা দুর্ভাগ্য, সরকার আসবে, বিএনপি আপনি জামাতের ভোট দিলে তাহলে কেমনে উন্নয়ন হবে, মানে এটা ঠিক রসিকতার ছিল, এটা খুব সিরিয়াসলি বলেছে বলে আমার মনে হয়নি। তো আমি একটা শেষ কথা বলবো, আপনি যেটা বলেছিলেন যে মাঝখানে এমপির বেতন, মন্ত্রীর বেতন, আমি আবারও রিপিট করছি যে আমি মনে করি বিসিএস অফিসারদের, ফার্স্ট ক্লাস অফিসারদের ন্যূনতম বেতন হওয়া উচিত 50,000 টাকা, এমপির ন্যূনতম 5 লাখ টাকা, অনুপাতে মন্ত্রীদেরও বাড়ান। কারণ এই বেতন কাঠামো না বাড়ালে রাজনীতিবিদদের দুর্নীতি বন্ধ হবে না, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ হবে না। আর এই বেতন কাঠামো না বাড়িয়ে দুর্নীতি বন্ধ না করে যতই আমরা সুশাসন